তুমি জানো না তুমি যে আমার কত চেনা, তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমারও যে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা করে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে রয়েছো যেন হৃদয়ে জড়িয়ে দিতে। ভালোবাসা করে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে রয়েছো যেন হৃদয়ে জড়িয়ে দিলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, এ জীবনে তুমি ছাড়া আর তো কিছু হবে না। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নিব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। কারণ কি বলতে পারেন? আমিও তাই ভাবছি মহারাজ। এই তো কুমারকে নিয়ে আসছে সেনাপতি মহাশয়। প্রেম কুমার ও
তুমি নাকি রমানন্দের মেয়ের সহিত ভালোবাসা করেছো, এ কথা কি সত্য না মিথ্যে? হ্যাঁ পিতা, তা সত্য। মন্ত্রী মহাশয়, যে পুত্র আমার বংশের মুখে চুনকালি লেপে দিতে পারে, সেই রকম পুত্রকে আমি পৃথিবীতে রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে এরূপ কথা বলতে তোমার বয়ের সঞ্চার হলো না? অপদার্থ কুলাঙ্গার! কেন মহারাজ, আমার পুত্র কি এমন অপরাধ করেছে? বাবা প্রেম, মা, তুমি কি করেছো পুত্র? শুনেছো রানী, শুনেছো? তোমার পুত্রের কথা শুনেছো? বাড়ির চাকর রমানন্দ তাহার মেয়ের সহিত করেছে ভালোবাসা। পুত্র প্রেম, ভুলে যাও তুমি ওই রমানন্দর মেয়েকে। মা, আমি কখনো আলোকে বলতে পারবো না মা। সে কি বাবা প্রেম, তুমি কি বলছো? আমি যে আলোকে ভালোবেসে আমার মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি কেমন করে বলবো মা, আমি কেমন করে বলবো? ভালোবাসা ভুলিব কেমনে মা? ভালোবাসা ভুলিব কেমনে? আমি মুখে বলি ভুলিয়া যাব, অন্তরাই তো মানে না। ভালোবাসা ভুলিব কেমনে? হে মা, আমি আলোকে কখনোই ভুলতে পারবো না মা। না বাবা প্রেম, তুমি আলোকে ভুলে যাও। আলোর মুখে রোহাসি যেন পূর্ণিমার শশী, আমার মন হয় উদাসী। আলো আমার মন প্রাণ নিয়াছে হরিয়া, আলো আমার মন প্রাণ নিয়াছে হরিয়া, আমার মন নিয়াছে এর আগে। মন নিয়াছে দেহর আগে, বিধির বান কাঠিয়া রে। ভালোবাসা বলিব কেমনে? তুমি কি বলছো প্রেম? তুমি ভুলে যাও বাবা, আলোর কথা তুমি মন থেকে মুছে ফেলো। পিতা, আমার অপরাধ ক্ষমা করুন পিতা। প্রেম কুমার, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু রমানন্দের মেয়ের কথা তোমাকে ভুলে যেতে হবে, নচেত তোমার কপালে ভীষণ বিপদ আছে। কথাটা মনে থাকে জানো। মন্ত্রী মশাই, বলো রে রানীমা। আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি কি আমার কথাটি রাখবেন? হ্যাঁ মা, আপনার কথায় বাইরে কোনোদিন যায়নি, আমি বাকি জীবনে যাব বলে আশাও করিনি।
প্রেম কুমারের সহিত আমি রমানন্দর মেয়ে আলমতির বিবাহ দিতে চাই। এতে আপনার কি অভিমত? আপনি যখন ইচ্ছা করেছেন তখন আমারই কোনো অমতের কারণ নেই রানীমা। তাহলে রমানন্দকে আর ওর মেয়েকে আপনি দরবারে হাজির করুন। কিন্তু মহারাজ যদি জানতে পারে, মহারাজ যা বলবে আমি মাথা পেতে নেব, আপনার এতে কোনো ভয় নেই। তাহলে আমি আলমতিকে এখনই নিয়ে আসছি, এখনই নিয়ে আসছি। চলো বাবা প্রেম, আমরা এখন প্রাসাদে যাই। কেমন? তাই এসো। চলো মা, তাই এসো চলো। পুত্র। রাজার কঠোর আদেশ আমার সেই কন্যা নিয়ে এই রাজ্য হতে চলে যেতে হবে। বলে দাও ঠাকুর, আমি এই অসময়ে কোথায় যাব? আমার যে মাথা গুঁজবার একটু স্থান নেই। ঠাকুর, কেন তুমি আমাকে সংসারে বুলিয়ে রেখেছো ঠাকুর? কেন কেন তুমি আমার ঘরে মেয়ে জন্ম দিয়েছিলে? আমি কেমন করে এই লোক সমাজের কাছে মুখ দেখাবো ঠাকুর? বলে দাও ঠাকুর, আমি এখন কোন পথে যাব? কোন পথে যাব? বাবা বাবা, তুমি কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথার আমার মুন্ড। বাবা তোকে কেন আমি ছোটবেলায় গলা টেনে হত্যা করিনি? কেন বাবা। কেন? ওরে ও তো বাগি, তুই কেন আমার ঘরে জন্ম নিয়েছিলে? বাবা ডাকিস না, তুই আমাকে বাবা বলে ডাকিস না। বাবা তোর মুখে আর আমি বাবা ডাক শুনতে চাই না, বাবা। শুনতে চাই না। বাবা মরতে হয় সবাই মিলে মরবো। মরবো তো নিশ্চয়, মরার পথেই তো পা দিয়েছি নীলা। এবার আর মরার বাকি কোথায়? বাড়িয়াছ রমানন্দ? ওই ওই যে দেখ পোড়ামুখী মন্ত্রী মহাশয় এসেছে আমাদেরকে ধরে নিয়ে যেতে। চল চল পোড়ামুখী, বাবা। তোকে ওই কালিমার সম্মুখে নিয়ে বলে দিয়ে আসি। বাবা, বলে এ কি দিয়ে করছো তুমি? আমার কথা শোনো বাবা। ছেড়ে দাও। তোমরা মেছামেছি কান্নাকাটি করছো। বাবা। আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদেরকে সম্মানের সহিত ওই প্রাসাদে নিয়ে যেতে। চলে এসো আমার সাথে। চল চল পোড়ামুখী, তোকে ওই রাজবাড়ি নিয়ে বাবা। কেটে টুকরো টুকরো করে দিয়ে আসি। টুকরো টুকরো করে দিয়ে আসি। ও কপালে যে কি আছে তাই একমাত্র ভগবানই জানে, ভগবানই জানে। রানীমা, রানীমা, আমি ওদেরকে নিয়ে এসেছি। মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। আর বিলম্ব না করে আপনি ভালো একজন ব্রাহ্মণ ডাক দিয়ে বিয়ের কাজটা সম্পূর্ণ শেষ করুন। এই কে আছে? রানীমা, রানীমা, রাজকন্যার বিয়ে হবে। আজকালকার বিয়ে এক বাজারেই হয়ে থাকে, কিন্তু এই বিবাহতে মহারাজার থাকার একান্ত প্রয়োজন ছিল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, পুত্র শুধু মহারাজের একা নয়, পুত্র আমারও। মহারাজ যা বলবে আমি তো মাথা পেতে নেব। আর শুধু তাই নয়, প্রাণদণ্ড হলেও আমি মাথা পেতে গ্রহণ করব। আপনি নির্ভয়ে বিয়ের কাজটা শেষ করুন।
এই কে আছিস? বিবাহের আসবাবপত্র নিয়ে আস। রানীমা, বাবা প্রেম, তুমি এখানে বসো। আমি বলি। এসো মা আলো। হ্যালো হ্যালো নাও বাবা পুত্র। মা আলো, তুমি এদিকে এসো। বাবা প্রেম, তুমি মা আলোর গলায় বরমাল্য করো। মা আলো, তুমি আমার পুত্র প্রেমের গলায় মাল্য দান করো। এখানে কিশোর উৎসব হচ্ছে মন্ত্রী মহাশয়, বিবাহ হচ্ছে বুঝি? আমার নিকট কিছু জিজ্ঞাসা করে রানীমার নিকট জিজ্ঞাসা করুন। বলো রানী, কিসের উৎসব হচ্ছে? মহারাজ, আমার পুত্রর বিবাহ। শাস্তি যা দিতে হয় আপনি আমায় দিন। মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি যা দিতে হয় আমাকে দিন মহারাজ। তা হয় না মন্ত্রী মহাশয়, আপনি আমার চিরবিশ্বাসী মন্ত্রী, আপনি শত অন্যায় করলেও আমার নিকট অতি মূল্যবান। আপনি কোনো দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। ওরা আবার কি? উনি হচ্ছে আলোর মা আর উনি হচ্ছে আলোর বাবা। চুপ করো রানী, রাখো তোমার বাচালতা। ওদের কোনো দোষ নেই মহারাজ। আমাদের কোনো দোষ নেই মহারাজ। আপনার মন্ত্রী মহাশয় আমাদেরকে জোর করে ধরে নিয়ে এসেছে। যাক মন্ত্রী মহাশয়, আমি যার জন্য এসেছি তার দু একটি আলাপ আলোচনা করে। কুমার এখন বয়প্রাপ্ত হয়েছে, বিবাহ হয়ে গেল, আমি এখন বাকি জীবনটা অবসর নিতে চাই। কিন্তু কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই মানুষের কোলাহল, যেখানে নেই মায়া মমতার লেশ, নিরিবিলি কাননে ভগবানের প্রেম বিলাসে করব গমন, তীর্থ পর্যটনে পূর্ব দেশ হতে বিদেশ। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ রানী, এসো পুত্র প্রেম, বস এই সিংহাসনে। ধারণ করো রাজমুকুট। পুত্র প্রেম, হয় না যেন তোমার পিতার সিংহাসনের অমর্যাদা, আজ হতে তুমি এই বিজয়নগরের অধিপতি।
পুত্র প্রেম রইল আমার 70 কোটি প্রজাবন্ধু। প্রজাদের করবে তুমি পুত্রের মতো স্নেহ, প্রজাদের সুখে তুমি হবে সুখী, আর প্রজাদের দুঃখে তুমি হবে দুঃখী। আমার উপদেশ তোমার মনে থাকবে কুমার। হ্যাঁ পিতা, আপনার উপদেশ আমার প্রাণ দিয়ে হলেও রক্ষা করো। মন্ত্রী মহাশয়, কুমার উপলক্ষ মাত্র, আপনি রইলেন কুমারের একমাত্র সহায়। কোন দুঃখ করো না কুমার, প্রজা নিয়ে সুখে দিন কাটাও আর রাজ্য পরিচালনা করো। আমি আবার আসি। পিতা, পিতা, মহারাজ, মহারাজ আপনি যাবেন না মহারাজ, হ্যাঁ আপনি যাবেন না মহারাজ। মন্ত্রী মশাই, সবাইকে নিয়ে আপনি চলে আসুন, আমি দেখি মহারাজ কোন পথে গেল, আমিও সেই পথেই যাব। মহারাজ, আজ হতে তুমি সুখী, আজ থেকে তুমি আমাদেরই সঙ্গে এই প্রাসাদেই থাকবে, প্রাসাদেই থাকবে। চলে এসো রমা, চলে এসো রমা। আমি টানি। স্বপ্নের মতো তোমার আমার বিয়ে হয়ে গেল। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আজ তো ফুল সজ্জা। মহারাজ, আজ তাহলে আমাদের কিসের রাত? আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। এই বাসর ঘর ফুলে আর জ্বলছে সুপ্রীতির সুগন্ধ। সর্বদেবতা, হে বিজয় নগরের মহান অধিপতি, আমার জন্মদাতা পিতা, আপনার শেষ আমি মাথা তুলে দাঁড়াতেও দেব না। আপনি বলে গেছেন আপনার সিংহাসনের মর্যাদা রক্ষা করতে, আপনি বলে গেছেন আপনার 70 কোটি প্রজাকে সন্তানের মতো স্নেহ করতে, তাদের সুখে সুখী হতে, তাদের দুঃখে দুঃখী হতে। আজ আমি আপনার শূন্য সিংহাসনের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি আপনার 70 কোটি প্রজাকে সন্তানের মতো স্নেহ করব, তাদের সুখে সুখী হব, তাদের দুঃখে দুঃখী হব। আমার জন্যে, এই বিজয় নগরের জন্যে না জানি কত দুশ্চিন্তা, কত উৎকণ্ঠা নিয়ে আপনি চলে গেছেন পিতা। তাই বুঝি আপনার আকুল আহ্বান, তাই বুঝি উৎসব মুখর রাজ প্রাসাদের সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আছে আপনার বুকের মর্মভেদী দীর্ঘশ্বাস। আজ এই মুহূর্তে আপনার সিংহাসনের সামনে
যে প্রতিজ্ঞা আমি করলাম আমরণ আমি তা পালন করব। আপনি শান্ত হন, প্রসন্ন হন, আপনি যেখানেই থাকেন আমাকে আশীর্বাদ করুন পিতা। মহারাজা বিজয় সিং বিজয়নগরের মহানদী পথে। আর কেঁদো না বাবা কুমার, মন্ত্রী মহাশয়, এত আবেগী প্রবণ হলে চলবি কেমন করে? এসো বাবা, ধারণই করো এই রাজি মুকুট। বসো এই সিংহাসনে। আজ থেকে এই সিংহাসন আহরণ করে সিনা টানি করে সুরিপুরি ভাবে রাজ্য পরিচালনা করুন মহারাজ। মন্ত্রীবর, মহারাজ, আমি প্রথম যৌবনে সিংহাসনে আরোহণ করলাম। বলুন আমার প্রজারা কেমন আছে, আর রাজ কোষাগারের অবস্থায় বা কেমন? অজারা বেশ ভালোই আছে, তবে তবে রাজকোষ একেবারে শূন্য মহারাজ। রাজ কোষাগার শূন্য হবার কারণ? কারণ রাজ্যের অধিকাংশ প্রজারাই 3 বছরের খাজনা বাকি পড়েছে। তাছাড়া রানীমা আপনার বিয়ে উপলক্ষে অনেক অর্থই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছে জাহাপনা। মন্ত্রী মহাশয়, মহারাজ, এবছর নতুন ভাবে কর আদায় করা হবে। 3 বছরের বাকি কর 3 দিবসের মধ্যে রাজ ভান্ডারে জমা দিতে হবে। যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, ওনাদের 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। প্রজাদের কিছু সময় না দিলে তারা কর দিতে সক্ষম হবে না মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনি কি চান আমি সিংহাসনে আরোহণ করবার পরপরই দেউলিয়া রাজা হিসেবে আখ্যায়িত হই? আপনি কি চান আমার এই রাজ্য অর্থের অভাবে শ্মশানে পরিণত হোক? না, আমি চাই না, কখনো চাইতে পারি না। তাহলে আমি যা আদেশ করেছি তাই পালন করুন। মনে রাখবেন, ইহা বিজয়নগরের নব অধীশ্বর মহারাজ প্রেম কুমারের হুকুম হ্যায়। সুপ্রিয় দর্শক, আজকের এই লিটন মামা, আমার সম্পর্কিত মামা লিটন মামার সুন্দর অভিনয় দেখে আমাদের বক্সিমূল যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তালি হবে একটা। ধন্যবাদ সকলকেই। ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শুনুন শুনুন সেনাপতি মহাশয়, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আগামীকাল থেকে নতুন এভাবে কর আদায় করা হবে। 3 দিবসের বাকি কর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে। যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হলো রাজা প্রেম কুমারের আদেশ। দোষটাকে মাফ করবেন মন্ত্রী মহাশয়, এমন কঠোর আদেশ আমি কিছুতেই ঘোষণা করতে পারবো না। ঘোষণা করতে হবে, ঘোষণা করতে হবে, কারণ এ হলো মহারাজ প্রেম কুমারের আদেশ। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, প্রজাদেরকে জানিয়ে দিচ্ছে। এই নব তরুণ বালক নিয়ে আমি যে এখন কি করব, তুমি আমাকে উপায় বলে দাও ঠাকুর, উপায় বলে দাও, উপায় বলে দাও। কি ব্যাপার, আলো কোথায় গেল? আলো, আলো,
আলো আলো কোথায় গেল? আলো, এই যে আলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি আমি একটু ফুল বাগানে বেড়াতে গিয়েছিলাম। বাগানে কেন? ফুল তুলতে। কার জন্যে? নিজের মনকে প্রশ্ন করে দেখো, তাহলে উত্তর পেয়ে যাবে। তাই নাকি? কিন্তু তোমার চেয়ে ফুল তো আমার কাছে বেশি প্রিয় নয় আলো। সত্যি মহারাজ? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এদিকে দরবার থেকে প্রাসাদে ফিরে এসে তোমাকে না দেখে প্রাণ আমার যায় যায় অবস্থা। আচ্ছা, যদি এমন কোনো দিন আসে, দিন আপনি আমাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেন, না তাহলে আলো কি- না, অমন অমন অলক্ষণে কথা তুমি আর কখনো মুখে আনবে না। তোমাকে ছাড়া আমার এই জীবন আমি কল্পনাও করতে পারি না আলো। বলো লক্ষ্মীটি, এমন কথা আর কখনো মুখে আনবে না? আচ্ছা ঠিক আছে, এমন কথা আমি আর কোনোদিন বলবো না। এবার হলো তো? স্বপ্নের মতো তোমার আমার বিয়ে হয়ে গেল। মনে কত আশা ছিল, স্বপ্ন ছিল, দুজনে পাহাড় পর্বত সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করব। কিন্তু পিতা যে রাজ্য শাসন ক্ষমতা আমার উপর চাপিয়ে দিয়ে এভাবে চির বিদায় নেবে, এ আমি স্বপ্নেও ভাবিনি আলো। এই নিয়ে আপনি মন খারাপ করবেন না মহারাজ। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তা না হয় বুঝলাম, এখন এখানে এভাবে নিরামিষ দাঁড়িয়ে থাকতে তোমার মোটেই ভালো লাগছে না আলো। তাহলে আমি কি করব বলো? এই দেখো, বাগিচার গোলাপ গুলো আমাদের দিকে চেয়ে কেমন মিটি মিটি হাসছে। ওরা কি বলছে জানো? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। কিছুই নয় দামি, সেই জীবন তোমার দিলাম
তোর আমাকে সব কিছু ভুলিয়ে দেয়ালো। তোমার কণ্ঠ বিনারে সুর যেন বিধাতার আশীর্বাদ হয়ে জোরে ভরিয়ে আমি যেন কুড়িয়ে পাই স্বর্গীয় আনন্দ। মহারাজ, হে আলো, হ্যাঁ আমি তোমাকে বোঝাতে পারবো না, তুমি আমার কি কতখানি। সত্যি মহারাজ, ঠিক আছে এবার অন্তপুরে চলুন। তাই চলো। কোন রাজবাড়ির সংবাদ শুনেছেন? না ছোট মিয়া, আমি তো কিছুই শুনিনি। শুনেননি? তাহলে শুনুন। কারণ আমাদের প্রেম কুমার হয়েছে রাজার ছেলে, করবে রাজকন্যা বিবাহ। তা না করে বাড়ির চাকর রমানন্দ নামে আলমতিকে বিবাহ করেছিল। একেবারে বেটা ছোট হলো। কাজ করেছে। আরে আপনারা কি কানাকানি করছেন ছুটু মিয়া, মেজু মিয়া? বেটা একেবারে ছোট হলো। হাইয়া, রাজার ছেলে করবে রাজকন্যা বিবাহ, তা না করে একটি ছোট লোকের মেয়েকে বিয়ে করেছে। তাই যদি হয় তিনজনে মিলে একটি বুদ্ধি ঠিক করি। ঠিক কইছে না? চলেন। মনে করে না এই বেডি মাথা নতুন বেডি বালা ধনী। না ছুটু মিয়া, আপনিই বলুন। না, আপনিই বলুন। আপনিই বলুন। আপনিই বলুন। তাহলে শুনুন, আমরা তাকে কর দেব না। দেব না। আমরা তার রাজ্যেও থাকবো না। এমনকি তাকে রাজা বলে স্বীকার করব না। ঠিক বুদ্ধি বলেছে। আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি যদি সে কোনো রাজকন্যাকে বিয়ে করতে পারে, তবে তাকে আমরা রাজা বলে স্বীকার করব। কর দেব, এই রাজ্যেও থাকবো। এমনকি 3 বছরের বাকি কর অগ্রিম দিয়ে দেব। এই এখানে কি হচ্ছে? আসুন মন্ত্রী মহাশয়, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি রাজাদের জানিয়ে দিতে আপনাদের বাকি কর 3 দিনের মধ্যে রাজভান্ডারে জমা দিয়ে আসবেন। আর যদি তোর সমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আর হলো রাজা প্রেম কুমারের হুকুম। জান জান মশাই, আপনি রাজাকে গিয়ে বলবেন প্রজারা আপনাকে কর দিবে না, আপনি রাজ্যও থাকবে না, এমনকি রাজা বলেও স্বীকার করবে না। রাজা বলে স্বীকার করবে না? আমি সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করছি, আর তোমরা সাধারণ প্রজা হয়েও রাজা বলে স্বীকার করবে না। আমি তোমাদের বাড়িঘর জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। শুনে যান মশাই, আপনার রাজকুমার যদি পুনরায় কোন রাজকন্যারে বিয়ে করতে পারে, আমরা তাকে কর দিব, রাজ্যেও থাকবো, রাজা বলেও স্বীকার করব। এমনকি 3 বছরের কর অগ্রিম দেব। চলুন সবাই, এবার দেখি করে কি। চলুন সবাই, এবার সংসার অশান্তি একটা লাগাই দিলাম। কেমন তুমি? আমি প্রাসাদে গিয়ে তাই বলবো। অন্য
সেনাপতি মান সিংকে যে নতুন করের সমান ঘোষণা করার জন্য পাঠানো হলো, তার কি সংবাদ? সেনাপতি আসলেই তা জানতে পারবেন মহারাজ। আমি এসেছি মহারাজ। বলুন সেনাপতি মান সিং, রাজ্যের কি অবস্থা আর কর প্রদান সম্পর্কে প্রজাদেরই বা কি মনোভাব? রাজ্যের অবস্থা ভালো, তবে তবে সে কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে সব খুলে বলুন। মহারাজ, রাজারা বলেছে যে আপনি আপনার বাড়ির সামান্য একটা কর্মচারীর মেয়েকে বিয়ে করেছেন, তাই তারা আপনাকে কর দেবে না, আপনার রাজ্যে থাকবে না, এমনকি আপনাকে রাজা বলে স্বীকার করবে না। এত বড় দুঃসাহস! আমাকে রাজা বলে স্বীকার করবে না, আমাকে কর দেবে না, ভেঙে দেব প্রজাদের গর্ব, চুরমার করে দেব তাদের গর্ব। তাদেরকে আমি বুঝিয়ে দেবো যে আমাকে রাজা বলে অস্বীকার করার পরিণাম যে ভীষণ, যে ভয়ঙ্কর। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেমন করে মহারাজ? আমাকে রাজা বলে অস্বীকার করার অর্থ হলো রাজদ্রোহ। সেই রাজদ্রোহিতার কথা শুনেও আমি কি করে ধৈর্য ধরে বলুন মাতৃভাষায়? গবধৈর্য ধরতে হবে। সেনাপতি মহাশয়ের সব কথা শুনে নিন মহারাজ। বলুন সেনাপতি মান সিং, প্রজারা আর কি কি বলেছে? অবস্থাকে মাফ করবেন মহারাজ, রাজারা আরো বলেছে আপনি যদি পুনরায় কোনো রাজকন্যাকে বিয়ে করতে পারেন, তবেই তারা আপনাকে রাজা বলে স্বীকার করবে, আপনাকে কর দেবে এবং আপনার রাজ্যে থাকবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব! প্রজাদের মনোবাসনা পূর্ণ করতে কিছুতেই আমি আমার প্রাণের প্রতিভা অনুভূতিকে বিসর্জন দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবো না, কিছুতেই না। চাই না আমি রাজ্য, চাই না আমি রাজত্ব, আর রাজ্য আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবো। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেমন করে? না না মন্ত্রী মহাশয়, আমার প্রাণে যার সহ্য হচ্ছে না। সেনাপতি মান সিং, সৈন্য সাজান, সেনাপতি মান সিং সৈন্য সাজান, 50 লক্ষ সুশিক্ষিত সৈন্য নিয়ে ওই অদ্ভুত প্রজাদের উপর ঝাঁপিয়ে পড়ুন, তাদেরকে বুঝিয়ে দিন রাজদ্রোহিতার শাস্তি কি ভীষণ, কি ভয়ঙ্কর। আপনার রাজা আমার শিরোধার্য মহারাজ। যান। পুত্র প্রেম, এত স্বর্ণ তুমি কোথায় প্ল্যান করেছো? কার সঙ্গে আবার যুদ্ধ বেঁধেছে? না মা, না, কারোর সঙ্গে যুদ্ধ বাঁধেনি, তবে যুদ্ধের কেউ ভীষণ মা। আমি সে কি প্রজা, বলছো? আমি গরিব প্রজার মেয়েকে বিয়ে করেছি বলে প্রজারা বলছে তারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না, এবং কি আমাকে রাজা বলেও স্বীকার করবে না। এ কি বলছো পুত্র? হ্যাঁ মা, হ্যাঁ। প্রজারা আরো দাবি জানিয়েছে আমি যদি পুনরায় কোন রাজকন্যাকে বিয়ে করতে পারি, তবেই তারা আমাকে কর দেবে, আমার রাজ্যে থাকবে, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে। এসব কথা সহ্য না করতে পেরে আমি সৈন্য প্রেরণ করেছি মা। ভুল করেছো পুত্র, তুমি ভুল করেছো। আমার কাছে তুমি না জেনে সৈন্য প্রাণ করা তোমার মোটেও উচিত হয়নি প্রেম। বাবা প্রেম, তুমি ওই সৈন্য ফিরিয়ে আনতে আদেশ দাও। না মা, না, তা হয় না। যে প্রজারা আমাকে রাজা বলে স্বীকার করে না, যে প্রজারা আবার প্রেম ভালোবাসাকে কলঙ্কিত করতে চায়, যে প্রজারা আবার প্রিয়তম আলোকে দুঃখের সাগরে নিমজ্জিত করতে চায়, সেই প্রজাদের জন্য আমার কোনো দয়া নেই। প্রেম, প্রজা না থাকলে তোমার যে রাজ্য থাকবে না, আর রাজ্য না থাকলে তোমার রাজত্ব থাকবে না। চাই না আমি রাজ্য, চাই না আমি রাজত্ব, কোনো কিছুর বিনিময়ে আমি আবার আলুমতের প্রাণে আঘাত দিতে পারবো না মা। বাবা প্রেম, তুমি তোর ইচ্ছে করে দ্বিতীয়বার বিয়ে করছো না, তাছাড়া আলুমা রাজ্যের প্রথম রানী হিসাবেই থাকবে মা মহারাজ। তুমি আর অমত করো না বাবা প্রেম। প্রজাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাজ্যের
মাগো, আমার এই হৃদয়ের সবটুকু জায়গা যে আলুমতি দখল করে আছে মা, এই হৃদয়ে আলুমতি ছাড়া আর কাউকে আমি স্থান দিতে পারবো না মা। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। পুত্র প্রেম, তুমি শান্ত হও। সামান্য একটা নারীর প্রেমে অন্ধ হয়ে তুমি কি ভুলে গেলে তোমার পিতার আদেশ? তাছাড়া আপনার পিতা যাবার সময় বলে গিয়েছিলেন, প্রজাদেরকে সন্তানের স্নেহে ভালোবাসতে, প্রজাদের এই দুঃখে আপনি হবেন দুঃখী, প্রজাদের এই সুখে আপনি হবেন সুখী মহারাজ। কিন্তু এখন আর কিন্তু নয়। এই রাজ্যের শান্ত শৃঙ্খলা বজায় রাখবার জন্য তোমাকে যে দ্বিতীয় বিয়ে করতেই হবে। তুমি ভুলে যেও না প্রেম পুত্র, এ তোমার মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা পালন করতে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পঞ্চভাগে বিভক্ত করেছিলেন আর রাজা রামচন্দ্র গিয়েছিলেন বলে আর আমি আমার ভালোবাসাকে বলে দিতে পারবো না মা। আমি সম্মত আছি মা, আমি সম্মত আছি, তুমি আমার ক্ষমা করো। বাবা প্রেম, ওঠো লক্ষ্মী পুত্র আমার, যাও, তুমি দুঃখ করো না, সময়ে সবই ঠিক হয়ে যাবে। মন্ত্রী মহাশয়, আপনি কোন রাজ্যের রাজকন্যার সংবাদ করুন, আমার পুত্র প্রেমকে আমি বিয়ে দেব। শান্তিপুরের রাজা তর্ক রাজা নাকি একটি সুন্দরী মেয়ে আছে, আপনি অনুমতি দিলে আমি সেখানে ঘটক পাঠাতে পারি না। হ্যাঁ, আপনি সেখানে ঘটক পাঠান। তাছাড়া তুমি কি বলো বাবা? আমার কিছু বলবার নেই, আপনারা যা বলবার করবেন তাই করুন। মন্ত্রী মশাই, রানীমা, শীঘ্র আপনি ঘটক পাঠিয়ে বিয়ের ব্যবস্থা করুন। এক ডাকে সাড়া না দিলে আমার ব্রহ্মরন্ধ্র যা যা করে। আরে ও গিন্নি, গেলে কোথায়? আরে আরে সারের মতো এভাবে চাচাচ্ছ কেন শুনি? আরে কোথায় ছিলে তখন? ওই ঠাকুর পাড়ায় গিয়েছিলাম। আরে দূর, ঠাকুর আবার কোন সালারে? সুন্দরী বউ দেখলে সব সবাই বৌদি মাতিয়ে বসে। এসব কি বলছো তুমি? আরে দূর, পুরে তুই হলে না কথা ছিল, দোস্তুর মতো তুমি আমার যুবতী বউ। কারো নজরে বললে বুড়ি ছুরি হলে না হয় কথা ছিল, দোস্তুর মতো তুমি আমার যুবতী বউ। যুবতী বউ, যুবতী বউ, যুবতী বউকে আজ পর্যন্ত একটা গয়নাও তো তুমি দিতে পারোনি। আরে দূর, দেব না এই কথা কি কখনো বলেছি? এই কিন্তু এইবার একটা জব্বর ঘটকালি করতে পারলে আমি তোমাকে সোনার গয়না বানিয়ে দেবো। ঘটক সাহেব বাড়ি আছেন? ঘটক সাহেব, আরে ধর, কোন সালারে আমার রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিতে এলো? আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলবে তো? ওরে বাবা তারকনাথ, আমার কি সর্বনাশ হলো গো! আরে কি হয়েছে সেটা বলো দেখি। কত করে বলি, ওই পাড়ায় পাড়ায় বেড়াবি না। পাড়ায় পাড়ায় কি দোষটা হলো শুনি? আজ সকালে আমার পাড়ায় বেড়াতে গেল,
ওর অমনি সময় হয়তো মন্ত্রী নজর পড়েছে। হায় 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 হায়, এখন মন্ত্রী এসে আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে। ওরে বাবা, বাবা বাবা তারকদার, তুমি বলে দাও এখন আমি কি করব? ওরে বাবা তারকদার, বাবা। আরে শোনো শোনো, তুমি পাগল হয়ে গেছো নাকি? এইভাবে ছোটাছুটি করছো যে? আরে পাগল না হয়ে কি পারি? তাহলে কি হয়েছে সেটা বলবো তো। এখনই মন্ত্রী এসে আমার সুন্দরী বউটাকে টানাটানি শুরু করে। ও সেই কথা, তাহলে ঠিক আছে। আমার যে কান্না পাচ্ছে গো। আরে শোনো, আরে শোনো না, এভাবে ছোটাছুটি করতে হবে না। আমি ঘুমটা দিয়ে এখানে দাঁড়িয়ে থাকি, হবে তো? এই ব্যাপার, কালিদাস শর্মা কি বাড়িতে রে? আমি আসছি মন্ত্রী মহাশয়। সুন্দরী বউ, কি বলবে তো? বউ, আমি তো হাত ধরি। শিগগির বলা, শিগগির বলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসুন আসুন মন্ত্রী মশাই, বসুন বসুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারের বিয়ের গটখালি নিয়ে। আরে দূর, এই কথা আগে বলবেন তো। আমি মনে করেছি কি নাকি আমার সুন্দরী বউটাকে নিয়ে আপনি টানাটানি শুরু করবেন। ষোড় সর্বঘটক, শান্তিপুরের রাজা তর্ক রাজার নাকি একটি সুন্দরী কন্যা আছে। যদি আমাদের প্রেম কুমারের সাথে তর্ক রাজের কন্যা বিয়ে দিতে পারো, তাহলে তোমাকে আমি বহুত টাকা পুরস্কার দেব। আরে দূর, মনে করুন বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে মানে? হয়ে বসে আছে। কি বলছো তুমি পাগলের মতো? আগে আমি পাগল তো নই, আমি শুধু কালিদাস শর্মা, আমি হলাম ঘটক। আমি ঘটকালি করবো আর বিয়ে হবে না, এটা হতে পারে না, কোশ্চেন কালেও না। তাই বলছিলাম কি, বিয়ে হয়ে গেছে, হয়ে বসে আছে, মানে হলো বিয়ে হতেই হবে। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কেন? ওই যে আপনি বললেন আপনি আমাকে অনেক টাকা পয়সা দেবেন, আমি কিন্তু মন্ত্রী মশাই টাকা পয়সা নেব না। তাহলে কি তুমি টাকা ছাড়াই বিয়ের গটখালিটা করবে? আরে ধুর, এই কথা বলেছি নাকি? ওই যে আপনাদের রাজা মহারাজাদের সিন্ধুকে অনেক সোনার গহনা থাকে, সেখান থেকে আমাকে 500 সোনা দিতে হবে। এত সোনা দিয়ে তুমি কি করবে? আমি আমার টাইপকে গহনা বানিয়ে দেবো। টাইপকে মানে? আরে ধুর, ওই যে আপনারা বউকে তো এই বলেই ডাকে। ও ওটা টাইপ নয় ঘটক সাহেব, টাইপ নয়, ওটাকে বলে ওয়াইফ। আরে দূর, ওই হলো আর কি। ঠিক আছে, তুমি 500 সোনাই পাবে, কিন্তু কাজটি তাড়াতাড়ি হওয়া চাই। আমি এখন আসছি ঘটক সাহেব। আরে দূর, আরে ও গিনি গিনি গেলে কোথায়? আমারও দেখে সারের মতো চাচাচ্ছে, বলে কি হয়েছে শুনি? আরে দূর, কি হয়নি তাই বলো। মহারাজ প্রেম কুমারের বিয়ের ঘটকালি করতে পারলে আমি 500 সোনা পাবো, আর সেই সোনা দিয়ে আমি তোমাকে গহনা বানিয়ে দেবো। আরে বাপি, পরের সোনার গহনা দেখে অত আফসোস করো না। আরে কত ভরি সোনার গয়না দেবে শুনি দেখি? তাহলে সরাসরি আবার কি?
সেরাসেরি না, সেরাসেরি, সেরাসেরি। সেরাসেরি? আরে এটা কি ভাঙিয়ে বলো দেখি। মানে হলো তোমার নাকে এক সের, কানে এক সের, গলায় এক সের, আর দুই হাতে দুই সের, এই হলো মোট 5 সের। ওরে বাপরে, এমনি জোটে না বলে 5 সের? তাহলে তো তোমাকে আমার খুব ভালোবাসতে হয় গো। আবার শোনা বলো। শোনো, আরে আমার পুরো ঘটক। আরে শোনো, তুমি তো আমার 5 সের সোনার গয়না দিবা না?